এই সরকার আসলে বিগত সরকারের আমলে পাঠ্যক্রমে এবং পাঠ্যপুস্তকে যে ধরনের আসলে পরিবর্তন আনা হয়েছে, শিক্ষাক্রমে যে ধরনের পরিবর্তন আনা হয়েছিল, সেটিকে বলা হচ্ছিল যে চাপিয়ে দেওয়া হয়েছিল অনেকটা ছেলে মেয়েদের উপর। সেটির পরিবর্তন এই সরকার সেটি বন্ধ করে দিয়েছে এবং নতুন পরিবর্তনের জন্য শিক্ষা কমিশন তৈরি করা হচ্ছে। যারা আসবেন তাদের মূল কোন বিষয়গুলোতে আসলে ফোকাস করা উচিত? আপনাকে ধন্যবাদ। আপনার গত কয়েক বছরে আপনি দেখতে পাবেন যে আমাদের এখানে শিক্ষাকে নিয়ে এক ধরনের এক্সপেরিমেন্ট করা হয়েছে, এবং সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা হয়েছে। এবং সেগুলো করতে গিয়ে ওই বিদেশিদেরকে ফলো করতে গিয়ে যে আমি অমুক দেশের একটা শিক্ষাক্রম চালু করি, আমার লোকাল যে কনটেক্সটটা সেটা ভুলে গিয়ে আমাকে কোনো একটা শিক্ষা পাঠ্যক্রম চালু করতে গেলে আমাকে সেখানে এক ধরনের ট্রেনিংয়ের প্রয়োজন আছে শিক্ষকদের। সেই ধরনের কোনো ট্রেনিং ছাড়া, কোনো ধরনের মাস্টার ট্রেনার, কো ট্রেনার এগুলো না তৈরি করে, গার্ডিয়ান যারা ছিলেন তাদেরকে ইনভলভ না করে আপনি একটা শিক্ষাক্রম চালু করে দিলেন, ফলে যা হওয়ার তাই হয়েছে। এখন আমাদেরকে এই জায়গাটা থেকে এই সরকার খুব রাইটলি সেই জায়গাটা থেকে বের হয়ে এসেছে, যেটা আগের যে শিক্ষাক্রম ছিল সেটাই। কিন্তু আমি মনে করি যে আপনি যে প্রথম প্রশ্নটা করেছিলেন যে নতুন কমিশন যদি গঠিত হয় তাহলে কোন কোন জায়গাগুলোতে হাত দিতে হবে, আমার যে এক্সপিরিয়েন্স গত কয়েক মাসে, সেখানে আমি মনে করি যে একটা পলিসি সাপোর্ট দরকার। পলিসি, অনেক জায়গাতে পলিসি নাই। অ্যাপয়েন্টমেন্টের কথা বলেন আপনি, শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়গুলো, আপনার প্রমোশনের যে বিষয়গুলো, এমপিও নিয়ে এরকম শতাধিক বিষয় আছে আপনার, একদম প্রাথমিক থেকে ধরে একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই জায়গাগুলোতে আপনার পলিসি সাপোর্ট দরকার। আমাদের পলিসির অভাব, রিসোর্সের দরকার। এখন রিসোর্সটা লোকাল প্রতিষ্ঠানগুলোকে আপনাকে রিসোর্স দিতে হবে। ক্লাসরুম নাই, আপনি ক্লাসরুমই যদি না থাকে, আপনি নর্মাল যে সাউন্ড সিস্টেম সেটাই যদি না থাকে, তাহলে আমি ভার্চুয়াল ক্লাসরুম দিয়ে তো কোনো লাভ নেই। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমরা প্রায় শতাধিক কলেজে আমরা ভার্চুয়াল ক্লাসরুম করে, যে স্মার্ট বোর্ড আমরা করে দিয়েছিলাম, সেগুলো চলছে, ঠিক আছে। কিন্তু আমাদের তো 2,500 কলেজ, 2,500 কলেজে যদি আমি সাউন্ড সিস্টেমটা এনশিওর করতে পারি, তাহলে কিন্তু সেই যে অন্ততপক্ষে লেকচারটা যাতে শুনতে পারা যায়। সো রিসোর্সের যে শর্টেজটা আছে সেটা কিন্তু সরকারকে অ্যাড্রেস করতে হবে। আরেকটা জায়গাতে হলো ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ, যেটা আপনাকে একটু আগে বলছিলাম, কোন সাবজেক্টটা পড়ানো দরকার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য। আমার সাইবার সিকিউরিটি দরকার, আমার আইটি দরকার, আমার এই যে ফ্রিল্যান্সিং দরকার, আমার শেফ দরকার, আমার অ্যালাইড হেলথ প্রফেশনাল যেগুলো আছে, আলট্রাসোনোলজিস্ট অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি ইত্যাদি, যেগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক মানে দাম তাদের, এবং আমাদের দেশের ভিতরেও যাদের কর্মসংস্থানের ব্যবস্থা আছে, অথবা এন্টারপ্রেনিউর স্কিল যেগুলো, যে নিজে নিজেই সে উদ্যোক্তা তৈরি হবে, সেই জায়গাগুলোতে এই জায়গাটাতে আমাদেরকে পলিসি সাপোর্ট দরকার, এবং নতুন শিক্ষা কমিশন সেই জায়গাটাতে হাত দিতে পারে। রিসার্চের কথা যদি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর মূল কাজ হলো নতুন জ্ঞান উৎপাদন করা এবং সেটা বিতরণ করা। আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো যে গত 53 বছরে স্বাধীনতার পরে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো নতুন জ্ঞান তৈরি করার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে। বিতরণ ঠিক আছে, আমাদের ছেলেমেয়েরা তো পড়াশোনা করছে, দেশ চালাচ্ছে, বিদেশে যাচ্ছে, সবই ঠিক আছে। যে নতুন জ্ঞান যে উৎপাদন করা, সেই নতুন জ্ঞান উৎপাদনের জন্য বিশ্ববিদ্যালয় জায়গাগুলোতে আপনার প্রচণ্ড পরিমাণে ঘাটতি রয়েছে। সেই জায়গাগুলোতে আপনার হাত দেওয়া, রিসার্চের এই জায়গাটাতে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আর একটা পয়েন্ট ধরেন, আপনার ধরেন পলিটিক্সের যে ব্যাপারটা, পলিটিক্সে আপনার শিক্ষক এবং ছাত্রদের পলিটিক্স যেটা, এখন সেই পলিটিক্সটা আপনি শিক্ষা প্রতিষ্ঠানে কতটুকু অ্যালাউ করবেন, কতটুকু অ্যালাউ করবেন না, এটা ন্যাশনাল কোয়েশ্চেন। আপনি এখন ছাত্রদেরকে পলিটিক্সে আপনি ইনভলভ করবেন, ঠিক আছে, ছাত্ররা তো পলিটিক্সে ইনভলভ হবে, তারা ঐতিহাসিকভাবে পলিটিক্সের সাথে ছিল, কতটুকু করবে, শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কতটুকু নিয়ে আসবে। আমি তো আমার গত 3 মাসের এক্সপিরিয়েন্সে দেখতে পাচ্ছি, 2,500 কলেজের এক্সপিরিয়েন্সে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কলেজগুলোকে এক একটা রাজনীতির আখড়া, বেশিরভাগ ক্ষেত্রে, আমি সব কলেজ বলবো না, নিশ্চয়ই ভালো ভালো কলেজ তো রয়েছে, অনেকগুলা বেশিরভাগ কলেজে আপনি দেখবেন একটা স্থানীয় রাজনীতির আখড়াতে রূপান্তরিত করা হয়েছে। সেই রাজনীতির প্রশ্ন থেকে যখন বেরিয়ে আসার সময় আমরা অন্তর্বর্তীকালীন সময় মনে করছি যে যা হবে সবকিছু আসলে ভালোই হবে, নবনির্বাচিত ভাইস চ্যান্সেলর বা উপাচার্য নিয়োগ করা হয়েছে, সেই বিষয়ে আমি সেটা আপনাকে বলছি। এই জায়গাটাতে একই রকম ভাবে আমাকে এখন চিন্তা করতে হচ্ছে যে আমরা গভর্নিং বডি রাখবো কি রাখবো না, এই যে কলেজ ম্যানেজমেন্ট কমিটি আমরা রাখবো কি রাখবো না।
যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর দিকে তাকাই সেখানে দেখা যাচ্ছে যে কলেজ গভর্নিং বডি ছাড়াই কিন্তু ভালোভাবে চলছে। এখন যেভাবে সরকারি কলেজগুলো চলে সেভাবেই আলাদা কোনো বডি তৈরি করে সেগুলোকে দেওয়া যেতে পারে। গভর্নিং বডিকে নিয়ে যে পলিটিক্সটা সারা দেশে হয় এবং হচ্ছে, এটা আনথিঙ্কেবল ব্যাপার। এবং অর্থাৎ এই গভর্নিং বডিটা যতটা প্রয়োজন না তার থেকে বেশি কি সেটাকে গুরুত্ব দেওয়া এটা হচ্ছে? মারাত্মক ধরনের কন্ট্রোল করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। এখানে বিভিন্ন ধরনের আপনার স্টেক হোল্ডার আছে এবং এই জায়গাগুলোতে হাত দেওয়া দরকার। এরপরে আসি আপনার এই যে নতুন শিক্ষা কমিশন এই জায়গাগুলোতে হাত দিতে পারে এবং আপনার রিসোর্স দিতে হবে। আপনাকে মিনিমাম 5%, এইবার 4%, আগামী বছর 5%, জিডিপির 5% যদি আপনি শিক্ষা খাতে দেন। এরপরে আসি আপনার প্রশ্নটা, এই সরকারের হাতে এই শিক্ষা কমিশনটা ভালো শিক্ষা কমিশন তৈরি হতে পারে। এর একটা প্রধান উদাহরণ হলো আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, ডেইলি স্টার একটা রিপোর্ট করেছে যে ভিসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, যে নো ইউনিফর্ম পলিসি, এবং তারা একটা কোয়েশ্চেন রেইজ করেছে যে বিসি নিয়োগগুলো আগের মতোই হচ্ছে কিনা। আমি বেশি না, মাত্র কয়েকজনকে ভালো করে চিনি, কয়েকজন ভিসির একটু আইডিয়া দিচ্ছে আপনাকে, তাহলে আপনি বুঝতে পারবেন এই সরকারের নতুন শিক্ষা কমিশন যদি করেন তাহলে তারা ভালোই করবেন। একটা উদাহরণ হিসেবে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর নিয়াজ সোয়াস থেকে পিএইচডি করেছেন ইউকে থেকে, 100-এর উপরে পাবলিকেশন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রেজা জাপান থেকে পিএইচডি করেছেন, 93টার উপরে ওনার পাবলিকেশন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কামরুল পিএইচডি করেছেন ইউকে থেকে, অনেক পাবলিকেশন। চিরাং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এহিয়া ভাইস চ্যান্সেলর, উনি পিএইচডি করেছেন সিডনি ইউনিভার্সিটি থেকে, প্রচুর পাবলিকেশন। রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর সালেহ নকিব পিএইচডি করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে, 180টার উপরে পাবলিকেশন, প্লাস মাইনাস হতে পারে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হায়দার জাপান থেকে পিএইচডি করেছেন, 30টার উপরে পাবলিকেশন বলতে বোঝাচ্ছে আমি Q1 জার্নাল, ইন্টারন্যাশনাল পাবলিকেশন। সাস্টে শাহজালাল ইউনিভার্সিটিতে সারোয়ারকে দেওয়া হয়েছে, সে জাপান থেকে পিএইচডি করেছে, 70টার উপরে পাবলিকেশন। নোয়াখালীতে প্রফেসর ইসমাইলকে দেওয়া হয়েছে, সে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, পিএইচডি করা, 100-র উপরে পাবলিকেশন। আমি শেষ করে দিচ্ছি। মাওলানা ভাসানীতে প্রফেসর আনোয়ারকে দেওয়া হয়েছে, আজিম আকনকে দেওয়া হয়েছে, সে জাপান থেকে পিএইচডি করা, 95টার উপরে পাবলিকেশন। বুয়েটের যে ভিসি এবিএম বদরুদ্দুজাত, উনি ইউএসএ তে পিএইচডি করা, 98টার উপরে পাবলিকেশন। আমি শেষ করি, ইভেন আপনার কুয়েটে যে ভাইস চ্যান্সেলর দেওয়া হয়েছে আব্দুল মতিন ভুইয়া পিএইচডি করেছেন, 82টার সেই জায়গাটা থেকে আমি বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যাদেরকে নিয়োগ করা হয়েছে এই সরকার আসার পরে, আপনি কোয়ালিটি এডুকেশনের কথা বলেন, তাদের স্ট্যাটাসের কথা বলেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে এটা একটা চমৎকার কথা বলেন, তাদের এথিক্সের কথা বলেন, অনেস্টির কথা বলেন, গুড গভর্নেন্সের কথা বলেন, এর থেকে বেস্ট টিম আপনি কি পেতে পারেন? অসংখ্য ধন্যবাদ জনাব ইহসানুল হক মিলন।